জমিদার বাড়ির সুন্দরী কন্যা রাসমণি। তার মাত্র 12 বছর বয়সে বিয়ে হয়ে যায় এবং তার 2 মাসের মাথায় সে বিধবা হয়ে যায়। কিন্তু কেন? আর তার একটা গহনার বাক্স আছে, সেই তার সদ্য যৌবনকাল থেকে আজ বার্ধক্যকাল পর্যন্ত এক মুহূর্তের জন্যেও সে সেই গহনার বাক্সটি চোখের আড়াল করেনি। আসলে ওই বাক্সের মধ্যে শুধুই কি গহনা, না অন্য কোনো রহস্য আছে? তো আজকের গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচনা অবলম্বনে গহনার বাক্স। তো গল্পের শুরুতেই জমিদার বাড়ির সুন্দরী কন্যা রাসমণিকে দেখতে পাই। তার সৌন্দর্য চোখে পড়ার মতো, আর বিশেষ করে তার চুল তার কোমরের নিচ অবধি তার সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। তো তার 12 বছরেই বিয়ে হয়ে যায়, তবে তার কপাল দোষে বিয়ের কয়েকদিনের মধ্যেই সে বিধবা হয়ে যায়। আর ওই ছোট্ট বয়স থেকেই তার বৈধব্যের যন্ত্রণা ভুগতে হয়। প্রথমত নিরামিষ, আর দ্বিতীয়ত তার রঙিন জীবনটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। তবে এই সব কিছুর মধ্যে সে একটা জিনিস এখনো আঁকড়ে ধরে বসে আছে, সেটি হলো তার বিয়েতে পাওয়া 500 ভরি গহনা। রাসমণির গহনার প্রতি মোহ অত্যাধিক মাত্রায় ছিল। যাই হয়ে যাক না কেন, সে গহনা ছাড়া এক মুহূর্ত চলে না। তো দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। সে এখন বৃদ্ধা হয়েছে, তবে তার গহনার প্রতি ঝোঁক এখনো যায়নি। সালটা 1949। ভারতবর্ষ এখন 2টি ভাগে বিভক্ত, পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আর ভারত। তো রাসমণিদের ফরিদপুর থেকে এই ভারতবর্ষে চলে আসতে হয়, আর বাংলাদেশের ফরিদপুরেই তাদের সম্পত্তি মানে বাড়ি ঘরদোর জমি জমা থেকে যায়। তো কিছুদিন পরে এই বাড়ির ছোট ছেলে চন্দন সোমলতাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে। সোমলতা একটু তোতলা। সোমলতা খুব গরিব পরিবারের মেয়ে, সে এত বড় বাড়ি কখনো দেখেনি। তো লতাকে তার শ্বশুর মশাই তার পিসি শাশুড়ি অর্থাৎ রাসমণির কাছে আশীর্বাদ নিতে নিয়ে আসে। তো রাসমণি তার নিজের সঙ্গে লতাকে কম্পেয়ার করে। তো সে লতাকে বলে, জানিস যখন আমি তোর বয়সে ছিলাম তখন আমি কতটা সুন্দরী ছিলাম। আর তার চুলির মুঠি টেনে বলে, ও এইটুকু চুল, যখন আমি তোর বয়সে ছিলাম না তখন আমার কোমরের নিচ পর্যন্ত চুল ছিল জানিস। তোকে যে কি দেখে এই বাড়িতে নিয়ে এসছে কি জানি বাপু। লতা যেহেতু একটু নরম স্বভাবের, তাই সে এইসব অত্যাচার সহ্য করতে থাকে। তো রাসমণি বউয়ের মুখ দেখে একজোড়া ফিনফিনে সরু বালা দিয়ে। তো লতা সংসারে পদার্পণ করার পরে আস্তে আস্তে বুঝতে পারে যে এই বাড়ির লোকেরা নামেই জমিদার, তাদের সম্পত্তির বেশিরভাগ অংশটাই সেই পূর্ব পাকিস্তানেই পড়ে আছে। তাদের সংসার চলে ওই বাড়ির পুরানো জিনিসপত্র বিক্রি করে। তবে এই বাড়ির পুরুষরা কখনো কাজ করে না, কারণ তারা জমিদার ব্যক্তি, কাজ করবে কেন? তারা ওই বাড়ির ঘটি বাটি বিক্রি করেই খাবে। তো এই বাড়ির 2 ছেলে চন্দন আর ধীমান দিনের বেলাতে মাছ ধরে আর রাত্রেবেলা জুয়া খেলে কাটায়, আর তার শ্বশুর মশাই দাবা খেলেই সময়টা কাটায়। তো এই সব কিছু লতার শাশুড়ি মায়ের সয়ে গেছে। তো সে তার বৌমাকে বোঝায় যে স্বামীর লাগামটা অন্তত তুমি ধরো, নয়তো এই সংসার ছাড়খাড় হয়ে যাবে কিন্তু। তো শাশুড়ি মায়ের কথায় লতা তার স্বামীকে কতকটা কাঁপতে কাঁপতেই বলে, তাদের জমিদারির খবর কি? তো চন্দন বলে, হ্যাঁ আমাদের তো সবই আছে, তবে সব জমি ওই পূর্ব পাকিস্তানেই পড়ে আছে। তো এটা শুনে লতার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তো একদিন লতা ঘুরতে ঘুরতে বাড়ির ছাদে আসে এবং সেখানে তার সঙ্গে পরিচয় হয় তার কাকা শ্বশুরের বড় বৌমা বিনির সঙ্গে। তো সে লতাকে জানায় যে তার শ্বশুরের সঙ্গে লতার শ্বশুরের একটা দ্বন্দ্ব আছে। আসলে এই বাড়ির সমান ভাগ করা নিয়ে তাদের কোর্টে মামলা মোকদ্দমা চলছে। তবে যখন তারা কোর্টে যায় তখন এক গাড়ি করেই যায়, যাতে ভাড়াটা দুজন হাফ হাফ করে দিতে পারে, মানে 7 কিপ্টের 1 কিপ্টে। সে আরও একটি কথা বলে, মানে লোকমুখে শোনা যায় যে এই রাসমণির সঙ্গে এই বাড়ির চাকর রামবিলাসের একটা সম্পর্ক ছিল। তারপরে রামবিলাসকে এই বাড়ির লোকেরা পিটিয়ে মারে। সে অনেক কাল আগের কথা, তখন রানীর যৌবনকাল। তো এরপরে যখন লতা ছাদ থেকে নেমে আসছিল তখন সে পিসিমার ঘরের দিকে তাকায় এবং সে দেখতে পায় পিসিমা কেমন একটা ভাবে শুয়ে আছে, পাশে বিড়ালটা জ্বালাতন করছে, কিন্তু তার কোনো হুঁশ নেই। তো সে পিসিমাকে ডাকে, কিন্তু কোনো উত্তর বার্তা নেই। একটা আয়না নিয়ে তার নাকের কাছে ধরে, কিন্তু তার নিঃশ্বাস পড়ছে না, অর্থাৎ পিসিমা বা রাসমণি মারা গেছে। তো সে ভয় পেয়ে সেখান থেকে পালাতে যাবে, এমন সময় পিসিমা লতাকে ডাকে, মানে পিসিমার আত্মা। তো এটা দেখে লতার তো ওখানেই অজ্ঞান হওয়ার যোগ। তো পিসিমা বলে, আমি জানি তোদের মতলব কি, আমার গহনার বাক্স যদি কেউ চুরি করেছে না তার ঘাড় মোটকে দেবো, এদিকে আয় শোন। তো লতা ভয়ে ভয়ে পিসিমার কাছে আসে। পিসিমা বলে,
আমার আঁচল থেকে এই চাবিটা খোল, আর ওই গহনার বাক্স আছে যা ওটা খোল। তো লতা ভয়ে ভয়ে তাই করে। পিসিমা বলে, ওই বাক্সে 500 ভরি সোনা আছে, তুই ছোট লোকের মেয়ে, এত গহনা কখনো চোখেই দেখিসনি, আর তুই যদি গহনাগুলো সরানোর চেষ্টা করিস না তোর বরের ঘাড় মটকাবো আমি। অল্প বয়সে বিধবা হলে গহনা পরার শখ মিটে যাবে। এই গহনাগুলো তুই সাবধানে লুকিয়ে রাখ, আর যদি তুই এদিক ওদিক করেছিস তোরও ঘাড় মটকাবো কিন্তু আমি। তো যখন লতা নিচে নেমে যাচ্ছিল তখন তার বড় যা বিনোদিনীর সঙ্গে তার ধাক্কা লাগে। তো লতাকে এইভাবে যেতে দেখে বিনোদিনীর সন্দেহ হয়। সে ভাবে যে ওর কাছে শক্ত মতো কিছু একটা তো ছিল। তো যাই হোক, সে পিসিমাকে খাবার দিতে আসে। তো এইদিকে লতা ঘরে এসে খাটের তলা থেকে একটা বাক্স বার করে এবং তার মধ্যে একদম নিচের দিকে ওই গহনার বাক্সটি লুকিয়ে রাখে এবং সে শুয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে সে ঘুমিয়েও পড়ে। তার ঘুম ভাঙে সন্ধেবেলায় তার স্বামীর ডাকে এবং সে তার স্বামীর মুখ থেকে জানতে পারে যে পিসিমা মারা গেছে। তো সে কতকটা না জানার ভানই করে। তো এরপরে লতা পিসিমার ঘরে আসে, সেখানে সবাই ছিল। যাই হোক, পিসিমার সৎ কাজের পরে বাড়িতে তুমুল তল্লাশি শুরু হয়। পিসিমার গহনার বাক্স কোথায় গেল? পিসিমার ঘরের প্রত্যেকটা কোণা তন্ন তন্ন করে খোঁজার পরেও ওই গহনার বাক্স আর পাওয়া যায় না। বাড়ির বাগান, পুকুর সব জায়গাতেও খোঁজা হয়, কিন্তু গহনার বাক্স পাওয়া যায় না। এরপরে বাড়ির বউদের ঘর চেক করা হয়। বড় বউ বিনোদিনী বলে, আমার ঘরে কিছু পাবেন না, আমি শিওর ছোট বউ লতার ঘরেই গহনার বাক্স আছে। ওই সেই দিনকে আমার সন্দেহ হয়েছিল, আমি ঠিকই ভেবেছিলাম। তো এইবারে লতার ঘর চেক করা হয়। তো এক সময় খাটের তলা থেকে ওই বাক্সটি বার করা হয়। তো লতা ভয়ে পুরো থম মেরে দাঁড়িয়ে আছে। তো লতা তখনই পিসিমার কণ্ঠ শুনতে পায়। সে বলছে, চিন্তা করিস না, ওরা কিছুই পাবে না। তো বিনোদিনী যখন ওই বাক্সটি খুলতে যায় আর তখনই বাক্সের ডালাটা তার হাতে ঝপাত করে পড়ে। তো যখন তার স্বামীও ওই বাক্সটি খুলতে যায় তখনও তার হাতে ওই ডালাটি পড়ে। আসলে পিসিমাই এমন করছিল। তো এরপরে আর বাক্সটি দেখা হয় না। শেষমেশ বাড়ির চাকরকে চোর ভেবে পুলিশকে ধরিয়ে দেয়। তো একদিন ছাদে বিনোদিনী লতাকে একা পায় এবং তাকে বলে, ভালোই গহনার বাক্স বার করে দাও, আমি জানি তুমি নিয়েছো, আর তুমি গহনার বাক্সটা আমাকে দাও, আমরা দুজনাই ভাগাভাগি করে নিয়ে নেব। আর যদি না দাও তাহলে কিন্তু আমি বলে দেবো যেদিন পিসিমা মারা যায় সেদিন পিসিমার ঘর থেকে তুমি কিছুই একটা নিয়ে পালাচ্ছিলে, সম্ভবত বাক্স। তো লতা তো ভয় পেয়ে যায়। আর তখনই সে দেখতে পায় পিছনে পিসিমা অর্থাৎ রাসমণির ভূত দাঁড়িয়ে আছে এবং সে ভূতের টেকনোলজিয়া ইউজ করে এবং বিনোদিনী সেখানেই পড়ে যায় এবং তার মুখ থেকে গ্যাজা বেরোতে থাকে। ডাক্তার অবাক হয়ে যায় যে বিনোদিনীর সারা শরীর বাদ দিয়ে শুধু জিভটাই প্যারালাইসিস হয়ে গেছে। তো ঘরে লতা আসলে বিনোদিনী আঙুল দিয়ে লতাকে দেখিয়ে কিছু একটা বলতে চায়। তো চন্দন বুঝতে পারে সে কিছু বলতে চাচ্ছে, তাই সে তার বৌদির হাতে একটা খাতা পেন ধরিয়ে দেয়। বিনোদিনী সবে খাতায় গোয়া লিখেছে অমনি তার আঙুলটাও প্যারালাইসিস হয়ে যায়। তো ডাক্তার তো অবাক, এ কেমন রোগ? আসলে এইগুলো সব পিসিমাই করছিল। তো এখানে বলে রাখি, এই পিসিমার ভূত একমাত্র লতাই এই বাড়িতে দেখতে পায়। তো একদিন লতা মাংস রান্না করছিল, তো তখনই পিসিমার ভূত আসে। তো শরৎ লতা পিসিমাকে এক বাটি কষা মাংস দিতে চায়। আরে আমি বিধবা ভূত, আমি মাংস খাই না। আসলে পিসিমা সেই ছোট্টবেলা থেকেই বিধবা এবং তারপর থেকে তার জীবনটা পুরো নিরামিষ হয়ে গেছে। এমনকি সে স্বামী স্ত্রীর ভালোবাসাও সহ্য করতে পারত না। তো সে লতাকে বলে, তুই যদি বরের সঙ্গে ওই জড়াজড়ি করে যদি শুস তুই বিধবা হয়ে যাবি। এবং সে তার কথার মধ্যে লতাকে দিয়ে আরো বেশি করে মাংসে নুন দেওয়ায়। তো এরপরে স্বাভাবিকভাবেই বাড়ির লোক মাংস মুখেই দিতে পারে না। তো রাত্রেবেলা যখন চন্দন লতার কাছে আসতে চায় তো লতা চন্দনকে সরিয়ে দেয়, যদি সে বিধবা হয়ে যায় এই ভয়ে। এইদিকে বাড়ির অবস্থা শিখেই উঠেছে। দামি ঝাড়বাতি থেকে শুরু করে বাড়ির পিতল কাঁসা সবকিছুই এখন বিক্রি হয়ে যাচ্ছে। তো এই সব কিছুর ফলে চন্দনের এই বাড়ি খুব খারাপ লাগে। সে কতকটা ডিপ্রেশনে চলে যায়। একদিন সে পুরো ফাঁসি দেওয়ার জন্য রেডি। এমন সময় লতা ঘরে চলে আসে এবং তাকে ভুলিয়ে ভালিয়ে নিচে নামায় এবং তার স্বামীকে বলে, একটা কথা বলি, তুমি কাউকে বলবে না। আসলে সে পিসিমার গহনার বাক্স থেকে একটা বড় হার বন্ধক দিয়ে 20,000 টাকা নিয়ে আসে। চন্দন বলে, এত টাকা তুমি কোথায় পেয়েছ? লতা বলে, আমাকে তুমি বিশ্বাস করতে পারো, আমি কোনো খারাপ কাজ করে এই টাকা আনিনি। আমরা এই টাকা দিয়ে একটা শাড়ির দোকান খুলব। তো চন্দন যেহেতু সাহেবি আনায় বড় হয়েছে সে প্রথমটাই রাজি হয় না, কিন্তু পরে সে লতার কথাতে রাজি হয়। তো পরের দিন রান্নাঘরে যখন লতা রান্না করছিল তখন পিসিমা এসে লতাকে পুরো নাকরান ঝাঁকরান দেয় এবং রান্নাঘরের সমস্ত জিনিস ওলট পালট করে দিয়ে যায়।
আসলে পিসিমা যখন বাগানে গাছের ডালে বসে হুকো টানছিল তখন সে দেখতে পায় যার কাছে লতা হাড় বন্ধক রেখেছে তার স্ত্রী ওই হাড়টা পরে বাগানে একটু হালকা হতে গেছিল। আর এই দৃশ্য দেখে পিসি বেমালুম খেপে যায়, আর তার ফল এখন লতা ভোগ করছে। তো পরের দিন চন্দন শহর থেকে ব্যবসার জন্য শাড়ি কিনে নিয়ে আসে, আর লতা সারা রাত জেগে সব শাড়িতে দামের ট্যাগ লাগায়। আর লতা তাদের দোকানের নাম রাখে তার ভূত পিসিমার নামেই, রাসমণি শাড়ি স্টোর্স। তো ওপরওয়ালার আশীর্বাদে তাদের দোকানটা মন্দ চলছে না, কিন্তু এই জমিদার বাড়ির লোক তাদের দোকান খোলাটা পছন্দ করে না, কারণ জমিদার বাড়ির ছেলে হয়ে কাজ করবে। তো চন্দনের বাবা ভাবে যে লতা তার আশীর্বাদী গহনা বেচে তারা দোকান দিয়েছে। তো লতার কাকা শ্বশুর বলে, আরে ও দোকান বেশি দিন টিকবে না, কদিন পরে লোটা কম্বল গুটিয়ে সেই বাড়িতেই আসবে। কিন্তু ওই একটা কথা আছে না যে রাখে হরি তো মা রেখে, এদের শাড়ির ব্যবসা রমরমিয়ে চলতে থাকে। আর এদিকে লতা দোকানের লাভের অংশ দিয়ে পিসিমার ওই হাটটা ছাড়িয়ে নিয়ে আসে, এবং সে রাত্রেবেলা একটা সাইটে এসে পিসিমাকে রাখতেই রাসমণি চলে আসে এবং লতা রাসমণিকে তার হার দেখায়। তো পিসিমা ওই হারটা ফিরে পেয়ে খুবই খুশি হয়। তো লতা রাসমণিকে বলে যে তোমার এই হারের জন্যই আজকে আমরা একটা দোকান করতে পেরেছি, আর দোকানের নামটা আপনার নামেই রেখেছি আমি, রাসমণি শাড়ি স্টোর্স। তো এটা শুনে পিসিমা আবেগী হয়ে যায়। সে বলে, যাক, কেউ তো আমাকে মনে রেখেছে, আর এই বাড়ির প্রত্যেকটা লোকের শুধু আমার গহনার বাক্সর দিকেই নজর। তো এরপরে পিসিমা অদৃশ্য হয়ে ওই দোকানে চলে আসে এবং সে দোকানের শাড়িগুলোকে পরম যত্নে দেখতে থাকে। আর সে সব থেকে বেশি খুশি হয়েছে দোকানটা তার নামে। তো পরের দিন সকালে কমলা নামে একটি মেয়ে দোকানে আসে। আসলে কমলা এখনকার সময় যাদেরকে আমরা কলগাল বলি, কমলা ঠিক ওই টাইপের একটা মেয়ে। আর এর সঙ্গে লতার স্বামী চন্দনের একটা ইঙ্কি ফিঙ্কি সম্পর্ক ছিল। তো কমলা দোকান থেকে সুন্দর সুন্দর প্রায় 52টা শাড়ি একদম পুরো ফ্রিতেই নিয়ে চলে যায়। চন্দন কিছুই বলতে পারে না। তো এইদিকে রাসমণি লতাকে বলে, আজকে সন্ধেবেলা তো শ্বশুর আর ভাসুর তোকে ডাকবে আর জিজ্ঞাসা করবে যে তুই দোকান খোলার এত টাকা কোথায় পেয়েছিস। তখন তুই কি জবাব দিবি? লতা বলে, যাই হোক একটা বলবো তখন। পিসিমা বলে, তোর যা বুদ্ধি, আমি যেটা বলছি শোন। তোর শ্বশুরের একটা মেয়ে আছে, নাম চামেলি। এই বাড়ির অর্ধেক জিনিসপত্র বিক্রি করে সব ওই চামেলির পিছনেই গোজে। আর তোর ভাসুর পাক্কা জুয়াখোর। যখন ওরা তোকে নিয়ে কিছু বলবে তখন তুই চামেলি আর জুয়া এই দুটো প্রসঙ্গ তুলবি, ব্যাস, তোকে আর ওরা কিছু বলবে না। কিন্তু লতা অত্যন্তই সরল আর ভীতু। সে বলে, না বাবা থাক, আমি এসব কিছু বলতে পারবো না। পিসিমা বলে, কেন বলতে পারবি না? এই পুরুষগুলো ঘরে বউ রেখে বাইরে ফুর্তি করে বেড়াবে, আর আমরা বলতে গেলেই দোষ? হ্যাঁ, আর এইদিকে আমি 12 বছরে বিধবা হলাম বলে আমাকে ঘরেই বসিয়ে রেখেছে। না পেলাম স্বামী সোহাগ, আর না পেলাম একটা বন্ধু যার সঙ্গে দুটো মনের কথা বলতে পারবো। বাচ্চাদের খেলনার মতো একটা গহনার বাক্স ধরিয়ে আমাকে সারা জীবন বসিয়ে রাখলো। যখন আমার বিয়ে হয় তখন আমি জানতামই না স্বামীর সোহাগ কি, সংসার কি, আর কিছু বুঝে ওঠার আগেই আমি বিধবা হলাম। তো এরপরে আস্তে আস্তে আমি যৌবনকালে পা দেই, আর তখন আমার একজনকে মনে লাগে, বাড়ির চাকর রামবিলাস। আর সে তো আমাকে বাড়ির রানী ভেবে আমার কাছেই আসতো না, কিন্তু আমার যৌবনের ডাকে সাড়া দিয়ে আমি রামবিলাসকেই আমার কাছে ডাকি। কিন্তু চুরি করে ছাদে উঠতে গিয়ে বাসনপত্রের ধাক্কায় ও নিচে পড়ে যায়। তারপরে ওকে চোর ভেবে বাড়ির লোক ওকে বেধড়ক পেটায় এবং ও ওখানেই মারা যায়। আর এতে রাসমণিও কষ্ট পেয়েছিল। প্রথমত তার জন্যই বিনা দোষে বেচারার প্রাণটা গেল, দ্বিতীয়ত তার চাহিদা সারা জীবনের জন্য অপূর্ণতায় থেকে গেল। তাকে তো কেউ বুঝলো না আর না বোঝার চেষ্টা করলো। আসলে আগেকার সময়টাই এমন ছিল, ওই বুড়োদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হতো আর অল্প বয়সেই মেয়েগুলো বিধবা হতো। অবশ্য এখন মেয়েরা নিজেই ওই বুড়োদের সঙ্গেই চলে যায়। যাই হোক, ওই জন্যই পিসিমার এত রাগ। লতা বলে, পিসিমা, আমার মনে হয় আমাদের দোকানটা বন্ধ করে দিতে হবে। আগের সপ্তাহে আমাদের দোকান থেকে 52টা শাড়ি চুরি হয়ে গেছে। রাসমণি বলে, আরে পোড়ার মুখী, তুই এত সরল কেন? তোর বর তোকে যা বলে বিশ্বাস করে নিস? হ্যাঁ, দোকান থেকে চুরি হয়েছে না ছাই, তোর বর পীড়িত মারিয়ে অন্য মেয়েকে উপহার দিচ্ছে, দেখে যা। তোর স্বামীও একটা মেয়ে চড়িয়ে বেড়ায়, কমলা। এটা শুনে লতা হতবাক হয়ে যায়, কারণ সে তার স্বামীকে খুবই বিশ্বাস করত। সেও যে তাকে ঘরে রেখে বাইরে অন্য মেয়ের সঙ্গে ফুর্তি করে বেড়াচ্ছে, এটা সে কল্পনাতেও ভাবিনি। তো রাত্রের বেলা লতাকে ডাকা হয় এবং তাকে নানাবিধ প্রশ্ন করা হয় এবং তার বাপের বাড়ি নিয়ে উল্টোপাল্টাও মন্তব্য করা হয়। কিন্তু লতা কারণ নামেই কিছুই বলেন। তো লতা প্রায় ধরাই পড়ে যাচ্ছিল, তখন পিসিমা এদের কানের কাছে গিয়ে
ওই মেয়েদের নাম জুয়া ইত্যাদি নানাবিধ কথা বলে তাদেরকে ভয় দেখিয়ে দেয়। মানে এই জায়গাটা কতকটা গানের মধ্য দিয়ে একটু হাস্যকর ভাবেই ম্যানেজ করা হয়। মানে এইটুকুই বুঝলে হবে যে লতা এখানে ফাঁসেনি, পিসিমা তাকে বাঁচিয়ে নেয়। তো রাত্রেবেলা লতা চন্দনকে বলে, যদি আপনি কমলাকে ভালোই বেসে থাকেন তাহলে ওকে এই বাড়িতে নিয়ে আসুন, আমাকে লুকিয়ে এইসব কাজ করবেন না। তো চন্দন এখানে এক্সকিউজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না, তার লজ্জায় মাথায় কাটা যায়। লতা বলে, আমি এইটুকুই বলছি, আপনাকে আমি এখনো ভালোবাসি, কিন্তু আপনি আমাকে ঠকাবেন না। তো চন্দন তার অপরাধ বোধে সে স্তব্ধ হয়ে যায়, কারণ সে তো জানে যে লতা আসলেই ভালো মেয়ে। সে লতাকে ধরে বলে যে সে আর কখনো ওই কমলার কোলে গিয়ে উঠবে না, শুধু তার কোলেই থাকবে। তো লতাদের দোকানের দৌলতে বাড়ির সব পুরানো জিনিসপত্র আবার বাড়িতেই ফিরে আসতে থাকে, আর এর ফলে বাড়ির লোকেদেরও কোনো অভিযোগ থাকলো তাদের দোকান নিয়ে। চন্দনের কাকা অর্থাৎ লতার কাকা শ্বশুরের মেয়েরা এই দোকানে শাড়ি কিনতে আসে। এর শহরে বিয়ে হয়েছে, আর বুঝতেই পারছো এর প্রভাবে তার ঘ্যাম কতটা হবে। তার এই দোকানের কোনো শাড়ি পছন্দ হচ্ছে না, কারণ সে একটা প্রত্যন্ত গ্রামের শাড়ির দোকানে এসে বোম্বাই, মাদ্রাস ইত্যাদি হাইফাই লেভেলের শাড়ি খুঁজছে। আসলে এদের উদ্দেশ্যই ক্রিটিসাইজ করা। তো যাই হোক, লতা রাত্রেবেলা বাড়িতে এসে তার ননদের বলা শাড়ির নামগুলো সে মনে করে করে খাতায় লিখে নেয়। আসলে সে এই শাড়িগুলো চন্দনের দ্বারাই শহর থেকে আনাতে চায়, কারণ এই শাড়িগুলো যদি তাদের দোকানে থাকে তাহলে সব ধরনেরই কাস্টমার তাদের দোকানে আসতে থাকবে। হ্যাঁ, মজা করে যতই বলা হোক না কেন যে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, কিন্তু মেয়েরা যদি সত্যি সত্যি বুদ্ধি লাগায় তাহলে সংসারে শ্রীবৃদ্ধি হতে বেশি সময় লাগবে না। কিন্তু চন্দন বেগে বসে, কারণ সে কখনোই শহরে যায়নি, সুতরাং সে ভয় পাচ্ছে কি করে যাবে, কি করে আনবে ইত্যাদি। কিন্তু লতা চন্দনকে ঠিক করে বোঝায় এবং চন্দনকে যেতে রাজিও করায়। তো এইবারে চন্দনের দাদা ধীমান দোকানে আসে, কারণ তার ভাষ্য মতে ওই মেয়ে মানুষের দ্বারাই ব্যবসা হয় না, তাই চন্দন যে কদিন দোকানে থাকবে না সেই কদিন সেই বসবে। তো সে দোকানে বসার পরে জিনিসপত্রের দাম বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে। তো এমনই একদিন সে একটা পুরানো কাস্টমারের থেকে 45 টাকার শাড়ি 145 টাকা নেয়, মানে সে দামের ট্যাগের ওখানে আগে একটা 1 বসিয়ে দেয়। তো তাদের সন্দেহ হলেও এই দোকানের ওপরে ভরসা করে শাড়িটা নিয়ে যায়, কিন্তু তারা পরের দিনই জানতে পারে যে তাদেরকে ঠকানো হয়েছে এবং তারা দোকানে এসে ঝামেলা করতে থাকে। ধীমান নিজের ভুল স্বীকার করা তো দূর, ওদের সঙ্গে পাল্লা দিয়ে ঝামেলা করছে, আর তখনই সেখানে লতা চলে আসে। তো লতা ব্যাপারটা বুঝতে পেরে পুরো দোষটাই নিজের কাঁধে তুলে নেয়। সে বলে, ওই ভুল করে হয়তো আমি আগে একটা এক লিখে ফেলেছিলাম, আর দাদারও মাথা ঠিক নেই এখন, ওনার স্ত্রী প্যারালাইসিস হয়ে পড়ে আছো তো ওই জন্য। কিছু মনে করবেন না, এই নিন আপনার শাড়ির দামটা, আর আমাদের তরফ থেকে এই শাড়িটা আপনার জন্য গিফট। তো এরা নিতে না চাইলেও লতা কথকটা জোর করেই দিয়ে দেয়। আসলে মুখ মিষ্টি আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করলে কোনো ব্যবসায় টিকবে না, আর লতা এটা খুব ভালো রকমই জানে। তো একদিন রাত্রেবেলা লতা দোকান থেকে ফেরার সময় খেয়াল করে তাকে কেউ ফলো করছে। আসলে এই লোকটি লতাকে প্রায় প্রতিদিনই ফলো করে। আসলে এই লোকটি লতাকে ভালোবাসে। তো পিসিমা লতাকে বলে, তোর গোপন প্রেমিক ও তোকে সত্যিই ভালোবাসে, এখনো সময় আছে, ওকে আপন করে নে। লতা বলে, ধেৎ, ওসব আমার পছন্দ না, আমি এইসব কিছুই করতে চাই না। পিসিমা বলে, আরে এখনই তো সময়, তোর এই যৌবন চলে গেলে পরে কিন্তু আফসোস করবি। লতা বলে, আমার অত শখ নেই, আর আমি আমার স্বামীকে ঠকাতে পারবো না। রাসমণি বলে, তোর বর তোকে যে ঠকাচ্ছে তার বেলা, হ্যাঁ, পুরুষ মানুষ করলে দোষ নেই, যত দোষ এই মেয়েদের। আরও অনেক কিছুই পিসিমা বলে, কিন্তু লতা কোনোভাবেই এতে ইন্টারেস্ট দেখায় না। তো ওইদিকে চন্দন শহর থেকে বাড়িতে চিঠি পাঠাতো, কিন্তু চিঠিতে চন্দন তার বাবা মায়ের খোঁজ নিলেও লতার খোঁজ নেয় না। লতার এতে খারাপ লাগলেও সে ব্যাপারটা মেনে নেয়, কিন্তু এর ফলে তার মনে একটা খারাপ প্রভাব পড়ে। রাত্রেবেলা ফেরার সময় তাকে যে ফলো করত তাকে সে আর ভয় পায় না, এবার থেকে সে যেন তারই অপেক্ষা করতে থাকে। তো একদিন লতা লোকটিকে ধরে এবং তাকে সরাসরি জিজ্ঞাসা করে যে আপনি আমার পিছু নেন কেন, আমার পছন্দ হয় না। কিন্তু লতার এই কথাগুলোর মধ্যে ওই শক্ত ভাবটা ছিল না। তো লোকটি কিছু একটা বলে, কিন্তু আমরা শুনতে পাই না, কারণ পাশ দিয়ে তখন ট্রেন যাচ্ছিল। আসলে লতা এতদিন চন্দনের ওপরে যে ফিলিংসটা সে অনুভব করেনি, আর সেই ফিলিংসটা আজকে সে এই লোকটির ওপরে অনুভব করছে, কারণ তার সাংসারিক জীবনে ওই ভালোবাসাটা সে এখনো পর্যন্ত পায়নি। তো লতা বাড়িতে আসলে পিসিমা বলে, আমি বলেছিলাম না ও তোকে সত্যিই ভালোবাসে, এখনো বলছি ওকে তুই কাছে টেনে নে, পরে কিন্তু পস্তাবি।
এইবারে লতার ইন্টারেস্ট থাকলেও সে নিজেকে সংবরণ করে, পিসিমাকে কিছুই বুঝতে দেয় না। তো সেই দিন রাত্রেবেলা ওই লোকটি একটা গোলাপ এনে লতার উদ্দেশ্যে বাড়ির সামনে রাখে। তো এটা দেখতে পেয়ে লতা ছাদ থেকে যতক্ষণে নিচে আসে তার মধ্যে লোকটি সেখান থেকে চলে যায়। তো এরপরে লতা ওই গোলাপটি তুলে এনে জলের মধ্যে রেখে দেয়। সে চায় না যে গোলাপটা শুকিয়ে যাক। তো এমনই একদিন লতা দোকান থেকে বাড়ি ফিরছিল, আর তখনই একটা বিশাল ঝড় ওঠে। তো ওই ঝড়ের মধ্যেই লতা তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিল। হঠাৎ ওই লোকটি লতার সামনে আসে এবং সে আজকে প্রথমবারের মতো লতাকে স্পর্শ করে। তো প্রথমটাই লতা কিছুই বলে না, অতঃপর তার সম্বিত ফিরে আসতেই সে সেখান থেকে ছিটকে বেরিয়ে আসে এবং সে কতকটা কেঁদেই ফেলে যে সে আজকে কত বড় একটা ভুল করতে চলেছিল। সে কখনোই তার স্বামীকে ঠকাতে পারবে না, তার দ্বারা এসব কাজ হবে না। তো সে বাড়ি ফিরেই দেখে চন্দনও বাড়ি ফিরে এসছে। সে চন্দনকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে এবং সে ওই গোলাপটা ছুঁড়ে ফেলে দেয়। সে নিজের মধ্যকার অপরাধ বোধে আত্মগ্লানিতে নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। এরপরে প্রায় 10 মাস কেটে যায়। লতা আর চন্দনের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে, নাম চৈতালি। সে অনেকটা পিসিমার মতো দেখতে হয়েছে। আর হ্যাঁ, এখন বড় বউ পুরোই সুস্থ, সে এখন কথাও বলতে পারে আর হাতও নাড়াতে পারে। তো চৈতালি হওয়ার পর থেকে লতা আর পিসিমার ভূত দেখতে পায় না, তবে এখন চৈতালি পিসিমার ভূত দেখতে পায়। সালটা 1971। পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসতে শুরু করেছে। তো এই বছরেই চৈতালি 18 বছর বয়সে পা দেয়। তো চৈতালির জন্মদিনে লতা তার সেই পিসিমার গহনার বাক্সটি চৈতালিকে দেয় আর বলে, দেখো সব বুঝে নাও ঠিক আছে কিনা। কারণ লতা তার মেয়ে চৈতালিকে তার পিসিমার পুনর্জন্ম মনে করত। চৈতালি এখন কলেজে পড়ে, এখন তার নিত্যসঙ্গী রাসমণি। তো কলেজে ওঠার পরেই চৈতালির প্রেমে পড়ে এই যে সেই ছেলেটি, এর নাম বেনু। বেনু আসলে তাদের বাড়ির চাকর রামবিলাসের নাতি। সে একজন ছাত্রলীগের নেতা। সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র সরবরাহ করে, কিন্তু তাও অস্ত্রের যোগান ঠিকভাবে পেরে উঠছে না, কারণ প্রধান সমস্যা হচ্ছে টাকা। আর এই দিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ কোনোভাবেই পেরে উঠছে না। তো একদিন রাসমণি চৈতালিকে বলে যে আমার গহনার বাক্সে 500 ভরি সোনা আছে, আর এখনকার বাজার দরে ওই সোনার দাম অনেক। তুই ওই গহনার বাক্সটা ওদেরকে দিয়ে দে, এতে ওদের অনেকটা উপকার হবে আর আমার আত্মাও শান্তি পাবে। কারণ বাংলাদেশের ফরিদপুর যে আমার জন্মভূমি, আমি জানবো যে আমার গ্রাম, আমার দেশ, আমার ভাই, আমার বোনেরা স্বাধীন হচ্ছে, এতে আমি খুবই খুশি হব। তো এরপরে চৈতালি গহনা নিয়ে বেনুদের আড্ডায় গিয়ে পৌঁছায়, কিন্তু তখন বেনু ওখানে ছিল না। তো চৈতালি ঘুরতে ঘুরতে ওই পুরো বাড়ির একটা ঘরে এসে পৌঁছায় এবং একটা ভগ্নপ্রায় বাক্সে কিছু চিঠি সে দেখতে পায়, মানে কতকটা প্রেমপত্র। তো সেই প্রেমপত্রগুলো চৈতালি পড়তে শুরু করে এবং সে চমকে ওঠে। আসলে এই প্রেমপত্রগুলো লিখেছে এই পুরো বাড়ির মালিক রফিক মিয়া। তিনি ছিলেন সেই সময়কার একজন বিখ্যাত কবি। ভারত বাংলাদেশ ভাগের পরেও তিনি আর দেশে ফিরে যান, কারণ তিনি এখানে এক হিন্দু গৃহবধূর প্রেমে পড়েন। আর সে আর কেউই নয়, চৈতালির মা সোমলতা। লতা সেই দিনের পর থেকে ওই লোকটিকে এড়িয়ে গেলেও লোকটি প্রতিদিন গোলাপ নিয়ে লতার দৌড়গোড়ায় আসতো। তো এমনই একদিন রফিক ফুল দিতে এসে লতার মেয়ে চৈতালির সঙ্গে তার পরিচয় হয়। তো রফিক এইবারে বুঝতে পারে যে তার এগোনো আর কোনো মতেই সম্ভব না এবং সে এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে একটা সময় এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। তো লতা যখন গহনার বাক্সটি খোলে তো সেখানে সে দেখতে পায় খানিকটা পুরানো চিঠি আর একটা ছোট্ট চিরকুট। এটি চৈতালির লেখা। সে লিখেছে, মা, আমি আমার জিনিস নিয়ে গেলাম আর তোমার জিনিস তোমাকে দিয়ে গেলাম। তুমি এত দামি ভালোবাসা এত অবলীলায় ফিরিয়ে দিয়েছিলে। তো এরপরে লতা চিঠিগুলি পড়ে এবং তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সত্যি লোকটা তাকে বড্ড ভালোবাসত, কিন্তু তার যে কিছুই করা ছিল না, কারণ সে যে একটা ভরা সংসারে নিবদ্ধ। একটা কঠিন সত্য এই যে পুরুষ কখনো নষ্ট হয় না, নষ্ট হয় নারী। কারণ তাদের জীবনের একটা দাগ তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। আর গহনার বাক্স সঠিক জায়গাতে পৌঁছানোর পরে পিসিমার আত্মারও শান্তি হয় এবং সে নদীতে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ সে মুক্তি পেয়ে গেছে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।